আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই অবস্থায় রয়েছে। দল ও পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন বর্তমান শারীরিক পরিস্থিতি দীর্ঘ ভ্রমণের জন্য উপযুক্ত নয়। এদিকে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। কয়েকদিন যাবৎ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিদিনের মতো তার শরীরের খোঁজ খবর নিতে আসেন বিএনপি নেতারা। আইসিইউর ভিতরে যেতে পারি নাই, আমরা আমাদের ডাক্তার জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি। শর্মিনা রহমান সিদ্দিক ভাবির সাথেও আমার কথা হয়েছে, তার কাছ থেকেও জানতে পেরেছি মোটামুটি গতকালকের চেয়ে একটু বেটার। খারাপও বলা যাবে না, আবার বেশি ভালোও বলা যাবে। অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন। আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। বলেন, বেগম জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বরে গৃহীত দলের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি চলছিল সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং জেলা বিএনপিগুলো, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। অন্যদিকে রাজধানীর পল্টনে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির দুই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। দেশবাসীর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাআল্লাহ আমরা সেটা করব। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের শান্তির জন্য, আমাদের শক্তির জন্য, একটি ভালো দেশ উপহার দেওয়ার জন্য তিনি আমাদের প্রার্থনা, আমাদের দোয়া কবুল করবেন। আমার নেত্রী সুস্থ হবেন, আমরা আবার শক্তি নিয়ে মাঠে নামব। এছাড়া গুলশান সোসাইটি মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সর্দার রাজীব। রাজীব, আমরা পূর্ববর্তী সংবাদগুলো থেকে জেনেছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো একই রকম আছে। আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা আমাদের জানাবেন। সাদিয়া, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনি জানবেন যে ফুসফুস, লিভার সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে কিন্তু গত 23শে নভেম্বর এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া এবং 27শে নভেম্বর থেকে কিন্তু তিনি সিসিইউতে রয়েছেন এবং সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি যে তার শারীরিক অবস্থার উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। তবে আনুষ্ঠানিক আমরা কোনো বিবৃতি না পেলেও আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে তিনি কিছুটা সাড়া দিচ্ছে, অর্থাৎ কথার কিছুটা সাড়া দিচ্ছে এবং তরল জাতীয় কোনো খাবার খেতে পারছে। যদিও আমরা এটার সুনির্দিষ্ট এখনো বক্তব্য পাইনি, হয়তোবা একটু পরে বিএনপির জাতীয় যে স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের আসার কথা রয়েছে মিডিয়ার সামনে কথা বলার জন্য। তিনি আসার পরে হয়তোবা আমরা জানতে পারবো। আমরা যদি একটু দেখাই যে এই এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মীদের বেশ কিছুটা ভিড় রয়েছে, যদিও বিএনপি থেকে বলা হয়েছে এইখানে যাতে নেতাকর্মীরা এসে ভিড় না করেন। তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে কোনো নেতা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে তার সঙ্গে কিন্তু একটা সদস্যরা আসছেন এবং সেই সদস্যরাই মূলত এরা। যদিও আমরা তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসনের জন্য তারা দোয়া করছেন এবং তারা আবেগের জায়গা থেকেই আসছেন। এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ রয়েছে, পুলিশ সহ এখানে কিন্তু আনসার রয়েছে। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু নিজস্ব বাহিনীও রয়েছে। আমরা আরেকটি বিষয়
বিষয় বলে রাখি যে এখানে কিন্তু আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। যদি মেডিকেল বোর্ড থেকে এই বিষয়ে পরামর্শ দেয় তাহলে কিন্তু বিএনপি থেকে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে উন্নত যে কোনো দেশে, অর্থাৎ যতটুকু আমরা জানতে পেরেছি যে হয়তোবা লন্ডন ক্লিনিকে, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে তাকে নেওয়া হতে পারে, যেহেতু সেখানে এর আগেও গত 4 মাস আগে তিনি কিন্তু চিকিৎসার জন্য গিয়েছিলেন। আমরা আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য কিন্তু যে মেডিকেল টিমটি রয়েছে তাদের পরামর্শ মতোই কিন্তু তার চিকিৎসা চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ রাজীব। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে। বলেন, খালেদা জিয়া অসুস্থতার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ। প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় বাধা নেই বলে জানান উপদেষ্টা। নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে। সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব, এতে কোনো সন্দেহ নেই। এদিকে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভারতে অবস্থানের ব্যাপারে অফিসিয়াল কোনো তথ্য সরকারের কাছে নেই। কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি, এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক না রাখলেও বর্তমান সরকার সে পথে হাঁটছে না বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শাকিলা করিম, RTV, ঢাকা। খুলনায় আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তের গুলিতে 2 জন নিহত হয়েছে। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই হামলা হয়। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে 2 পক্ষের 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 1 জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জে হত্যা করা হয়েছে আরও 2 জনকে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। জামিনে থাকা 2 জন আসামি হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে গুলিবিদ্ধ হয়ে 2 জন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাদের। প্রথম গুলির আওয়াজ, তারপর আছে আপনার কোপ দিয়েছে, এটা দেখি আমরা অনেক লোক, বহুত লোক, কিন্তু কেউ তো সাহস পাচ্ছে না সামনে আসতে। 2 জনের আপনার জামিন হয়ে গেছে, ওরা রাস্তায় আসছে, এর ভিতরে 2টা গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। নিহত রাজন ও হাসিব একাধিক মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। রাজন মারা গেছে, সে তো আপনারা জানেন যে খুলনা শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য রাজনের নামে ইতিমধ্যে 6টা মামলা আছে। কিভাবে ঘটছে এটা আমরা আসলে তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। এদিকে 18 শতক জমি নিয়ে পূর্ব বিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরীর চিলাখানায় দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে নারী সহ উভয় পক্ষের 3 জন নিহত হন। নিহতরা হলেন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী ও বোন কুলসুম বেগম। অপরজন স্থানীয় আলতাফ হোসেন। 2 ভাইয়ে 8 শতক দখল করে নিছে। নিখোঁজের 21 দিন পর গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজান মোল্লার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামি জাহিদকে গ্রেফতার করা হয়েছে।
কালীবাড়ির কাছে রাইট কিছু করতে পারে না। 62 যারা যারা মারছে তাকে ফাঁসি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোজাম্মেল হক নামে এক পাহারাদারের চোখ উপড়ে হত্যা করা হয়েছে। উপজেলার মুসলিমপুর গ্রামে পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাদিরা সুলতানা, RTV। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে অভিযোগ গঠনের বিরুদ্ধে ইনুর করা রিভিউ আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে তলব করেছে ট্রাইব্যুনাল 1। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন হয় রোববার। সোমবার শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে মামলার অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে ইনুর করা রিভিউ আবেদনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে সোকল্ড বলা রাষ্ট্রদ্রোহিতা ও আদালত অবমাননার শামিল। যে অর্জনের পেছনে 1400 মানুষের রক্তদান আছে, 25,000-এর মতো মানুষের অঙ্গহানি আছে, অজস্র মানুষের চোখের পানি ঝরেছে, অনেকে কারাবরণ করেছেন, আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন। সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সোকল্ড বলা এটা ধৃষ্টতা, এটা আদালত অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনার ব্যাপারে চিফ প্রসিকিউটর জানান, সরকার রাষ্ট্রীয়ভাবে তার চ্যানেল ব্যবহার করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। এদিকে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যকারী বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। উনি আইন জানেন, জানার পরেও ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননাকর বক্তব্য দিচ্ছেন। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী 8 ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জিএম মাহমুদ, RTV, ঢাকা। আগামী নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানোর প্রয়োজন নেই, তবে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, ভোট কক্ষে 2টা গোপন কক্ষ করা হবে, এজন্য বাজেট বাড়তে পারে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আন্তঃ মন্ত্রণালয় সভার পর এ মন্তব্য করেন তিনি। এ সময় ইসির সিনিয়র সচিব বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারীরা যেন স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ না করেন, সেজন্য ভাতা বাড়ানো হচ্ছে। এছাড়া গণভোট নিয়ে ইউনিয়ন পর্যায়ে প্রচারণা করার কথাও জানান তিনি। প্রাথমিক তথ্য পর্যালোচনায় বলছে যে আমাদের ভোট কেন্দ্র বাড়ানোর হয়তো লাগবে না, কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ যেখানে আমরা ব্যালটে সিল লাগাই সেইখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে, এখন হয়তো 2টো, এবং সে কারণে কিছু বাজেট বাড়বে। যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন, আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে যাতে ওনারা পরনির্ভরশীল না হন। দেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। নির্বাচনে এজন্য সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয়া দলগুলোর দায়িত্ব বলে জানান তিনি। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ, জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না নির্বাচন কমিশন। জাহিদ রহমানের রিপোর্ট। শ্রীডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে ভয়েস নেটওয়ার্ক। আপনারা দেখেছেন, এর প্রমাণ আমি দিচ্ছি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি। কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। নির্বাচন কমিশন ইতিহাসে সেরা নির্বাচন করতে চায়, প্রধান উপদেষ্টা নিজেও সেই বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনি আরপিও সংশোধন করলেন ন্যূনতম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই। আমরা যারা মাঠ পর্যায়ে যাচ্ছি, বিভিন্ন আসন কেন্দ্রিক প্রচারণা চালাচ্ছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, এই পরিবেশ দুর্ভাগ্যজনকভাবে এখনো নাই।
প্রশাসনকে নিরপেক্ষ রাখতে জবাবদিহি নিশ্চিত করার দাবি রাজনৈতিক নেতৃবৃন্দের। সম্প্রতি নির্বাচন কর্মকর্তা অথবা ডিসিএসপি যে নিয়োগগুলো হয়েছে এগুলা কিছুটা প্রশ্নের উদ্রেক করেছে। এটা লটারির মাধ্যমে হওয়ার কথা ছিল, কিন্তু এটা তারা দিচ্ছেন। রেফারিরা যদি গোল করার চেষ্টা করেন, সেই নির্বাচন শুরুতে প্রশ্নবিদ্ধ হবে, শুরুতে হোঁচট খাবে, এবং সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। এই বাংলাদেশ আবার নতুন করে দেখাবে যেটা দেখিয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এর আগে প্ল্যাটফর্ম রচিত হয়েছে যেসব আন্দোলনের মধ্য থেকে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে স্বচ্ছ ভূমিকা রাখার আহ্বান জানান বদিউল আলম মজুমদার। আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। তো কিন্তু এটা একদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, আরেকটা বিষয় গণতান্ত্রিক উত্তরণের জন্য ভূমিকা রাখবে, সেটা হলো কতগুলো কাঠামোগত সংস্কার। জনগণের সেবা না করে জনপ্রতিনিধিরা নিজেদের সেবা করলে জনগণ আবারও জেগে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। রাজনীতির সাথে অর্থবিত্তের মালিক হওয়া এখন প্রায় নিশ্চিত। জাহিদ রহমান, RTV, ঢাকা। 4 দাবিতে মানববন্ধন করছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টার পর থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে জড়ো হতে শুরু করেন হাজার হাজার মোবাইল ব্যবসায়ী। এ সময় দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন তারা। আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। সম্প্রতি সরকারের ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বরের পর বিক্রি হওয়া বা নেটওয়ার্কে চালু হওয়া সব আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। তবে NEIR চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে যেসব ফোন রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক সিদ্ধান্ত ঘোষণা দিয়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা রোববার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। দাবি নিয়ে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেন তারা। NEIR সিস্টেম, এই সিস্টেমটা আমাদের মোবাইল ব্যবসায়ীদের জন্য খুবই হুমকি স্বরূপ। আমরা প্রায় 25 লাখ ফ্যামিলি এটার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বিশেষভাবে অনুরোধ করব যে আপনি এই সিস্টেমকে নতুন করে নবায়ন করে আবার সহনশীল পর্যায়ে এনে আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিন। সরকার যে অযৌক্তিকভাবে আমাদের উপরে 57% ট্যাক্স ধার্য করতে চাচ্ছে, আমরা সেটার বিরোধিতা করছি। আমরা চাই একটা যৌক্তিক সমাধান, যার মাধ্যমে সারা বাংলাদেশের যে 20 লক্ষ ব্যবসায়ী আছে তারা যাতে ব্যবসা করতে পারে। বক্তারা সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও আমদানি নীতি ব্যবসা বান্ধব এবং অ্যাসেম্বলি কোম্পানিগুলোর কাছ থেকে যে হারে ট্যাক্স নেওয়া হয় তাদের ট্যাক্সও সেই পর্যায়ে সহনশীল করার দাবি জানান। আমরা চাই যে বিটিআরসির যে বাধাগুলো এগুলো উপেক্ষা করে আমাদেরকে সহজ শর্তে আমদানি করার সুযোগ দেন। নিয়ম চালুর আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। যদি আমাদের বাস্তবায়ন না হয় তবে আমরা সামনে যতদিন লাগে ততদিন আমরা আন্দোলন করে যাব। আমাদের এই আন্দোলনকে বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। মানববন্ধন চলাকালে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টের প্রায় প্রতিটি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাকিলা করিম, RTV, ঢাকা। 10ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়ে মাদারীপুর, পাবনা ও দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মাদারীপুর জেনারেল হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিকে পাবনা জেনারেল হাসপাতালের সামনে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং শিক্ষার্থীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও 10ম গ্রেড বাস্তবায়ন করা হয়নি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। টাঙ্গাইলে 9ম পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা 9ম পে স্কেল বাস্তবায়ন, 12টি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ ও সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
সরকারের ভুল নীতির কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। এর ফলে বেকারত্বের সংখ্যা বাড়ছে জানিয়ে সংকট সমাধানে কর্মমুখী শিক্ষার উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদ ও সরকারের শ্রম মন্ত্রণালয়ও। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। তরুণ এবং শিক্ষিত বেকার দেশের একটি বড় অর্থনৈতিক সমস্যা। বিবিএস এর তথ্য বলছে ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৩.৬৬%। এর মধ্যে যুব বেকারত্বের হার ৮.০৭%। একই সাথে কমছে নারী কর্মসংস্থানের সংখ্যাও। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, সরকারের দুর্বল নীতির কারণে গত ১০ বছরে দেশের অর্থনীতিতে অনেক কাঠামোগত পরিবর্তন হলেও সেই অনুযায়ী কর্মসংস্থান তৈরি হয়নি। যেসব সেক্টরের জন্য প্রোটেকশন দরকার, মেবি তাদেরকে সাপোর্ট দেওয়া যেতে পারে, কিন্তু এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য এখন সময় এসেছে এমপ্লয়মেন্ট সেন্টার, মানে চাকরি তৈরি হবে এইরকম জিনিসকে কেন্দ্র করে আমাদের সব পলিসিগুলোকে সাজাতে হবে। আমাদের আলোচনায় যেন এই বিষয়টা হারিয়ে না যায়, মানে আমরা শুধু কাজের কথা বললে হবে না, আমাদের কিন্তু কাজের গুণগত মানের কথাও চিন্তা করতে হবে। দক্ষ মানব সম্পদ তৈরির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দেন বিশ্লেষকরা। শিক্ষার প্রাতিষ্ঠানিক বিস্তার and increase in human capital no longer hold together. So there is a disjuncture. শিক্ষার প্রাতিষ্ঠানিক বিস্তার হচ্ছে, বাট হিউম্যান ক্যাপিটাল তৈরি হচ্ছে না, যার জন্য এখনো ঘুরে ফিরে ওই দুইটা চিপ লেবার সেক্টর আরএমজি অ্যান্ড রেমিটেন্স, এটার উপরই এখনো আমরা আটকে থাকার একটা প্রবণতা আছে। শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে রেমিটেন্সও 10 গুণ বেড়ে যেত। এই স্কিলটা আসলে আমার যে ডোমেস্টিক ডিমান্ড যেটা আছে সেটাও ফুলফিল করে না, কিন্তু এইটা কাইন্ড অফ, আমি বলছি যে এটা কাইন্ড অফ ক্রাইম। আমি একটা মানুষের জীবন নষ্ট করে দিচ্ছি, একটা ব্যাকডেটেড স্কিল দিয়ে তাকে আমি তৈরি করার চেষ্টা করছি। এছাড়া অনুষ্ঠানে আইএলও বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRIUর নির্বাচনে সভাপতি পদে আবু সালে আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল পুনর্নির্বাচিত হয়েছেন। এর আগে রোববার সকাল ৯টা থেকে DRIUর শফিকুল কবির মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১৯৫২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া সহ সভাপতি পদে মেহেদি আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক পদে MM জসিম নির্বাচিত হয়েছেন। ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। সেই লক্ষ্যে রোববার রাজধানীর তেজগাঁও BRTC ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষক তৈরির কার্যক্রমের উদ্বোধন করেছে সংস্থাটি। সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি বেকারদের দক্ষ করে গড়ে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানায় BRTA-এর কর্মকর্তারা। সড়কের নিরাপত্তায় ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের আইন সম্পর্কে ধারণার পাশাপাশি চালকদের ভালো আচরণের প্রশিক্ষণ দেয়া জরুরি বলে মনে করেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা। প্রতি বছরের মতো এবারও বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমান সেনাদের মধ্যে শান্তিকালীন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পদক দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ পদক বিতরণ করা হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ বিমান সেনা ও MODCদের ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতি বছর শান্তিকালীন পদকের ধারাবাহিকতায় এবার 40 জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমান সেনাকে এ পদক দেওয়া হয়। পদক, ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সবার উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। দিনাজপুরের কৃষক মাহফুজুল হত্যাকাণ্ডের বিচার না পাওয়ার অভিযোগ তুলেছে তার পরিবার। একই সঙ্গে আসামি পক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কৃষক মাহফুজুলের ছেলে সজীব ইসলাম ও তার স্ত্রী সঞ্জু আরা খাতুন। ছেলে সজীব জানিয়েছেন, একটি চক্র রেলওয়ের জমি অবৈধভাবে লিজ নিয়ে সেই জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করলে প্রতিবাদ করে কৃষক মাহফুজুল। পরে তাকে ফেসবুক লাইভে এসে বেধড়ক মারধর করে হত্যা করে চক্রটি। এ বিষয়ে প্রথমে থানায় মামলা নিতে গড়িমসি করলেও পরে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর মামলা নেয় সংশ্লিষ্ট থানা। দ্রুত এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন নিহতের পরিবার।
আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখা স্থানান্তরিত হয়ে ঢাকা চেম্বার ভবনে কার্যক্রম শুরু করেছে। দুপুরে নতুন ঠিকানায় শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপিএল এর নিলামে এ ক্যাটাগরি থেকে মোহাম্মদ নাইম শেখ 1,10,00,000 টাকায় বিক্রি হয়েছেন। তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। একই ক্যাটাগরিতে টি-20 অধিনায়ক লিটন দাসকে 70 লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। অবিকৃত থেকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এছাড়াও ইবাদত ও মমিনুলকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সরাসরি সাইনিং এর আগেই 12 ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো। ক্যাটাগরি সিতে থাকা পেসার নাহিদ রানাকে নিয়ে প্রতিযোগিতা করেছে রাজশাহী ও রংপুর। 22 লাখ টাকার ভিত্তিমূল্য থাকা নাহিদ রানাকে 56 লাখ টাকায় দলে ভিড়িয়েছে রংপুর। বি ক্যাটাগরিতে থাকা তানজিম সাকিবকে 65 লাখে দলে ভিড়িয়েছে রাজশাহী। দর্শক, বিপিএল এর নিলামের তথ্য সংগ্রহে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাফি, নিলামের এই পর্যায়ে এসে দলগুলোর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা এবং একই সঙ্গে জানাবেন মুশফিক, মাহমুদুল্লাহ, মুমিনুলের মতো খেলোয়াড়রা অবিকৃত থাকার বিষয়ে কোনো রকম মন্তব্য পেয়েছেন কিনা? ধন্যবাদ তানি। প্রথমে আসলে বলে রাখি, নিলাম নিয়ে আসলে একটা বেশ অপেক্ষমান একটা অবস্থায় ছিল। লম্বা সময় পর নিলাম এসেছে বিপিএলে এবং নিলামটাকে ঘিরে আসলে যেরকম একটা অপেক্ষা সবার ছিল, সেটা কিন্তু আমরা শুরুতে আসলে যদি বলি যে এই ক্যাটাগরিতে যখন লিটন কুমার দাস এবং নাইম শেখ দল পেলেন, এবং নাইম শেখ কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকায় বিক্রিত হওয়া ক্রিকেটার, 1,10,00,000 টাকা। সেক্ষেত্রে অবশ্যই শুরুটা বেশ ধামাকাদার ছিল আসলে, যেমনটা আসলে আমরা বলি। তবে এর পরক্ষণেই কিন্তু আমরা যখন বি ক্যাটাগরিতে গেলাম, বি ক্যাটাগরিতে যখন দেখলাম যে মুশফিক এবং মাহমুদুল্লাহ মতন প্লেয়াররা আসলে আনসোল্ড রয়ে গেলেন, তখন কিন্তু আসলে কিছুটা অপ্রত্যাশিত একটা ঘটনাই বলা যায়। তবে বয়সের ক্ষেত্রে আমরা আসলে যদি বলি, মুশফিক এবং মাহমুদুল্লাহ কিন্তু শেষ কয়েকটা আসর ধরে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ অবস্থার মধ্যে আসলে ছিলেন যে আসলে তারা দল পাবেন কি পাবেন না। আমরা যদি বলি সবশেষ আসরেও কিন্তু একই রকম একটা চিত্র ছিল। তবে এখন পর্যন্ত আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের মতামত বা আসলে কোনো কিছু আসলে আমাদের সাথে শেয়ার করে আসলে এরকম সময় আসলে হয়নি। আমরা জানি যে এ, বি, সি এবং ডি ক্যাটাগরি এখন পর্যন্ত লোকাল প্লেয়ারদের যে চারটা রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়েছে, এবং সেটার শেষ হওয়ার পর কিন্তু প্রত্যেকটা দলকে কিন্তু এই ক্যাটাগরিগুলো থেকে অন্তত 8টা করে প্লেয়ার নেওয়া লাগতো, এবং তারা কিন্তু সেটা নিয়েছেন। এবং এরপরে কিন্তু আসলে এই একটা বিরতি দিয়ে আবার যখন শুরু হয়েছে, আসলে এর মধ্যে কোনো রকম মন্তব্য করা সম্ভব হয়নি। তবে আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আসলে এখন পর্যন্ত আসলে যেই টিমগুলো গঠন হয়েছে তার মধ্যে দিয়ে আসলে বলি যে রাজশাহী দলটা, তারা কিন্তু একটু নতুন প্লেয়ারদের দিকে আসলে একটু বেশি নজর দিয়েছে। আমরা যদি আসলে বলি যে সবশেষ রাইজিং স্টার যে এশিয়া কাপটা ছিল, সেখান থেকে আমরা দেখি যে তারা বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু তারা কালেক্ট করেছেন। তবে আজকে নিলামের সবচেয়ে বড় একটা ঘটনা আসলে বলতে হয়, যা হাবিবুর রহমান সোহান সবশেষ এই যুব এশিয়া কাপে তিনি একটা দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন, এরপর 50 করেছিলেন। তাকে নিয়ে আসলে একটা কারাকারি হবে এরকম একটা অপ্রত্যাশা আসলে সকলেরই ছিল, এবং সেটা কিন্তু আমরা দেখেছি। এবং তিনি কিন্তু সবশেষ 50 লাখে কিন্তু শেষ হয়েছে নোয়াখালীতে। সব কিছু মিলে বলবো যে অবশ্যই হয়তো নিলামটা সবশেষ যখন হবে তখন হয়তো বা আরও একটু বেশি রঙিন হবে, এবং সেটা আপনাদেরকে জানাবো। তানি, নিশ্চয়ই সেই পর্যন্ত অপেক্ষায় থাকলাম নিশ্চয়ই আমরা। ধন্যবাদ আপনাকে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।